5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের ব্যাখ্যা চায় ঢাকা। খবর নিয়ে সচেষ্ট থাকার আশ্বাস ভারতীয় হাইকমিশনারের। আওয়ামী লীগের কিছু করার সক্ষমতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। সাজাপ্রাপ্ত আসামি উনি কোথায় কি বলছেন করছেন, অনলাইন মিটিং করবে বা যেটাই করবে সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। আওয়ামী লীগের এত মরুদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তো তোরা তো দেখি না। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে এনসিপি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। গণভোটের সমাধান না পেলে আন্দোলনের ঘোষণা জামায়াতের। শেখ হাসিনা ডিসেম্বরে আসে, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে। যে 70% মানুষ গণভোটে হ্যাঁ বলেছে, জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদ নিয়ে বিএনপিকে জড়িয়ে ভ্রান্ত প্রচারণা। আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিরোধী দল। অভিযোগ মির্জা ফখরুলের। সংঘাতের পথে না হাঁটার আহ্বান। মন্ত্রিসভার বৈঠকে গুম প্রতিকার আইনের খসড়া অনুমোদন। বেজার সভায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর সিদ্ধান্ত। কোরীয় মন্ত্রীর সঙ্গে অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা। সম্পর্ক নতুন উচ্চতায় নিতে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ চীন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বেইজিং অর্থনৈতিক করিডোর নিয়ে আশাবাদী রাষ্ট্রদূত। তীব্র গ্যাস সংকটে পাম্পে পাম্পে গাড়ির সারি। চট্টগ্রাম ফেনীতে বাসা বাড়িতে জ্বলছে না চুলা। বেকায়দায় কলকারখানা। ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাতকরণ প্রায় বন্ধ। এবং বসতঘরের পাশে চিপসের প্যাকেটে হঠাৎ বিস্ফোরণ। বরিশালের বাকেরগঞ্জে একই পরিবারে 3 জন দগ্ধ। বোমা কিনা খতিয়ে দেখছে পুলিশ। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা। 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের ব্যাখ্যা চায় ঢাকা। গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চাইলে ভারতকে অবস্থান পরিষ্কার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলের কেউ যেন ভারতে বসে বাংলাদেশ অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সহযোগিতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। খোঁজ খবর নিয়ে সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার। তুমুল গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার দ্বিতীয় বার্ষিকীতে দিল্লিতে ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় শেখ হাসিনার প্রকাশ্যে বক্তব্য রাখার খবরের প্রসঙ্গ তুলে পররাষ্ট্র উপদেষ্টা হাই কমিশনারকে বলেন, এ ধরনের কার্যক্রম দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে দিল্লির সহযোগিতা প্রত্যাশা করে ঢাকা। দীনেশ ত্রিবেদী বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন। এর আগে একই দিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চাইলে শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে দিল্লিকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান। অনেক ধরনের ক্রাইমে সে হয়েছে, সাজাপ্রাপ্ত আসামি। উনি কোথায় কি বলছেন করছেন সেটার তো বাংলাদেশ সরকারের সে সময় নেই জবাব দেবার। অনলাইন মিটিং করবে বা যেটাই করবে সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। আর এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো দ্বিপক্ষীয় সমঝোতা বা চুক্তি বাস্তবায়ন করা হবে। ইন্দো-প্যাসিফিক ইজ দেয়ার অ্যান্ড বাংলাদেশ হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ ইট। সো ওনারা আসবেন, ওনাদের কাজ করবেন আমাদের সাথে, ওনাদের চলমান ডায়ালগ
অতীতেও হয়েছে, এখনো হবে। যুক্তরাষ্ট্র সাথে আমাদের যে কোনো দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট সম্পর্ক যদি বাংলাদেশের মানুষের স্বার্থে হয় তাহলে আমরা সামনে আগাবো, যদি বাংলাদেশের মানুষের স্বার্থে না হয় তাহলে সেটা আমরা পুনর্বিবেচনা করব। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চলমান সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব জোরদারের ধারাবাহিকতা হিসেবে দেখছে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটির নেতারা মাঝে মধ্যে বিদেশে থেকে উঁকি ঝুঁকি দেয়। সম্প্রতি একাধিক স্থানে বোমা উদ্ধারের ঘটনায় শঙ্কিত হওয়ার কারণ নেই জানিয়ে মন্ত্রী বলেছেন, উগ্রবাদ মোকাবেলায় সতর্কতার সরকার। দুবাইয়ে গ্রেফতারের পর জামিন পাওয়া বেনজিরের একাধিক পাসপোর্ট রয়েছে বলে ধারণা সালাউদ্দিন আহমদের। সম্প্রতি মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় জনমনে দেখা দেয় আতঙ্ক। এর মাঝেই পুলিশের যানবাহন লক্ষ্য করে নাশকতার আশঙ্কায় জারি করা হয় সতর্কতা। এ অবস্থায় সোমবার সচিবালয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। একাধিক স্থানে বোমা উদ্ধারের ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। উগ্রবাদী গোষ্ঠী মোকাবিলায় সরকার সতর্ক বলেও জানান সালাউদ্দিন আহমদ। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি। আমরা শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায়, উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। এদিকে 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দলের কার্যক্রম চালানোর সক্ষমতা নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরুদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। আরব আমিরাতে গ্রেপ্তারের পর জামিন পাওয়া পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য সরকার ল ফার্ম নিয়োগ করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার একাধিক পাসপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, ইউএই না ছাড়ার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ ছিল জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি তাদের আস্থার বিষয়টি সার্জিও গোর নিজেই জানিয়েছেন। যুক্তরাষ্ট্র আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আমরা রিপোর্ট দেখলাম, একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলাম। সেক্ষেত্রে শেখ হাসিনার অনুষ্ঠান ঘিরে আসলে দেশে বিদেশে কি আলোচনা হচ্ছে? 5 আগস্ট শেখ হাসিনা দিল্লিতে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকার এটি যে খবর প্রথমে ভারতীয় গণমাধ্যমে বের হয়েছে, তারপর নানা মাধ্যমে এই বিষয়টি আসলে যে সামনে এসেছে। তো সে খবরটি সামনে আসার পরই নানা ধরনের আলাপ আলোচনা চলছে। বিশেষ করে এই জায়গাটিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তারাও কিন্তু এ খবরে কিছুটা তৎপরতা বা সেটি দেখা যাচ্ছে। আজকে যখন সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা হয়েছিল, সেখানে কিন্তু যে বিষয়টি নিয়ে উঠে এসেছে সাংবাদিকদের প্রশ্নে, এবং সেখানে কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রীও এ বিষয়ে কথা বলেছেন। এবং অন্যদিকে আজকে ভারতীয় হাই কমিশনার, অর্থাৎ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের বৈঠক হয়েছে। তো সেখানেও কিন্তু এই প্রসঙ্গটি উঠেছে। তো এই যে দিল্লিতে 5 আগস্ট একটি অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থাকার যে কথাটি এসেছে বা যে খবরটি বেরিয়েছে, তো সেই জায়গাতে দিল্লির কাছে শেখ হাসিনার অনুষ্ঠানের ব্যাপারে ঢাকা ব্যাখ্যা চাই, এমনটি কিন্তু যে সরকারি নীতি নির্ধারকদের যে বক্তব্যে সেটি কিন্তু উঠে এসেছে। এবং আজকে যখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি যখন কথাবার্তা বলছিলেন সংবাদ মাধ্যমের সঙ্গে, তখন তিনি বলছেন যে এই বিষয়টিতে যেন ভারত অবস্থান স্পষ্ট করে
সেই বিষয়ে কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। এবং আজকে সেক্ষেত্রে যখন ভারতীয় ভারতীয় হাই গণমাধ্যম বা ভারতের রাষ্ট্রদূত বা এই হাই কমিশনের কাছ থেকে কি কোনো বক্তব্য পাওয়া গেছে? হ্যাঁ, হাই কমিশনের সঙ্গে যখন আজকে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হয় তখন বিষয়টি ওঠানো হয়েছিল এবং বলা হয়েছিল যদি এই ধরনের কার্যক্রম চলে তাহলে দ্বিপাক্ষিক সম্পর্কের যে অগ্রগতির বিষয়ে যে একটি মানে সূচনা হতে যাচ্ছে বলে বলা হচ্ছে, তো সেখানে সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটি কিন্তু উপদেষ্টা বলেছেন। বিপরীতে ভারতীয় হাই কমিশনার যেটি আশ্বস্ত করেছেন যে তিনি এই বিষয়ে খোঁজ খবর নেবেন এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন। সেক্ষেত্রে রবিন, আমরা দেখতে পাচ্ছি যে সরকার এবং বিরোধী দলের পক্ষ থেকে তো বক্তব্য আছে, একই সাথে তারা নানা ধরনের বক্তব্য এসেছে বিভিন্ন কর্মসূচিতে। আমরা এটি প্রতিবেদন দেখে তারপর ফিরছি আলোচনায়। দর্শক, আজকে জামাত এবং এনসিপির নেতারা তারা আলাদা আলাদা অনুষ্ঠানে তারা বক্তব্য দিয়েছেন। সেখানে যেমন শেখ হাসিনা ইস্যুতে কথা বলেছেন, ঠিক একইভাবে সংসদ, গণভোট, সংস্কার এইসব ইস্যুতেও তারা কথা বলেছেন। এই একটি প্রতিবেদন দেখে তারপর আমরা ফিরছি আলোচনায়। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আন্দোলনের অন্যতম হটস্পট যাত্রাবাড়িতে জামায়াত ইসলামীর সমাবেশ। আয়োজনে যোগ দেন দলীয় নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আপনাদের নিশ্চয়ই মনে আছে 24-এর গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা নাগরিক সংকটের জন্য সরকারের কড়া সমালোচনা করেন বক্তারা। গণভোট নিয়ে রাজনৈতিক সংকট সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন জামায়াত সেক্রেটারি। রাজনৈতিক এই সংকট যদি সংসদে নিষ্পত্তি না হয় তাহলে যে 70% মানুষ গণভোটে হ্যাঁ বলেছে, 11 দল জামায়াত ইসলামী 70% জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে, নিষ্পত্তি করবে। এদিকে কাকরাইলে শহীদ ও আহতদের কণ্ঠে জনতার এক দফার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না এনসিপি। একই সঙ্গে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি। এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। এ সময় জুলাই হত্যাযজ্ঞের বিচারে রোডম্যাপ ঘোষণার পাশাপাশি দ্রুত সনদ বাস্তবায়নের দাবি জানান এনসিপি আহ্বায়ক। আন্দোলন আসছে, সেটা জনগণের আন্দোলন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রবিন, সেক্ষেত্রে এই দুই দলের পক্ষ থেকে কি কর্মসূচি দেওয়া হলো? না, দুই দলের পক্ষ থেকে আসলে যেটি বলা হচ্ছে যে তারা রাজপথে থাকবেন, বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে বিভিন্ন ইস্যুতে থাকবেন। এই মানে অবস্থানটি যে দুটি দলের, সেটা কিন্তু নেতাদের বক্তব্যে সে বিষয়টি কিন্তু যে প্রকাশ পেয়েছে। তো মানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে যেই কথাটি বলেছেন সেটি হলো শেখ হাসিনার মানে দণ্ড বা অর্থাৎ যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটি যেন কার্যকর হয় সে বিষয়ে তারা সরব থাকবেন। এবং যে কথাটি নাহিদ ইসলাম বলেছেন যে মানে নানান ইস্যুতে বলা হচ্ছে যে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে পারেন, এই ঘোষণাটি যখন শেখ হাসিনা দিয়েছেন তো সেই বিষয়ে ইঙ্গিত করেই নাহিদ ইসলাম বলেছেন যে শেখ হাসিনাকে তারা এয়ারপোর্ট থেকে ফাঁসির মঞ্চে তারা দেখতে চান এবং সেই জায়গাতে যদি ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। সেই হুঁশিয়ারি বার্তাটি এনসিপির পক্ষ থেকে দলটির প্রধান বা আহ্বায়ক নাহিদ ইসলাম দিয়েছেন। এবং একই সঙ্গে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বা নানানভাবে মানে এই ধরনের একটি প্রচেষ্টা চলছে, এই ধরনের অভিযোগ করে তারা বলছেন যে এই ধরনের সব ধরনের প্রচেষ্টা রুখে দেওয়া হবে। আর অন্যদিকে আজকে যে জামায়াতের সেক্রেটারি তিনি আরেকটি অনুষ্ঠানে কথা বলেছেন, সেই কর্মসূচিতে তারা গণভোটের প্রসঙ্গটি টেনে এনেছেন এবং সেখানে বলেছেন যে 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে যে তাদের যে গণরায় দিয়েছে এবং সেখানে সংস্কারের পক্ষে, সংবিধান সংস্কার পরিষদ গঠন করার পক্ষে তারা যে তাদের অবস্থান জানিয়েছে জনগণ, তো সেই বিষয়টি যেন নিষ্পত্তি করা হয় সেটি দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। যদি সেটি সংসদে নিষ্পত্তি না হয় তাহলে তারা আন্দোলনের মাধ্যমে বা রাজপথে তার সুরাহা করবে জামাত এবং 11 দল।
সেই হুঁশিয়ারি কিন্তু আজকে জামাতের সেক্রেটারি সেক্ষেত্রে বিরোধীদের নিয়ে সরকার কি বলছে? না, সরকারি নেতারাও আজকে কথা, অর্থাৎ সরকারি দল বিএনপির নেতারাও আজকে একাধিক কর্মসূচিতে কথা বলেছেন। আমরা সে বিষয়টিতেও কথা বলবো। দেখিয়ে নিচ্ছি একটি প্রতিবেদনটি। দর্শক জানাতে চাই, আজকে জাতীয় প্রেস ক্লাবে একটি কর্মসূচিতে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সচিবালয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আরেকদিকে বিএনপির আরেকজন নেতা অর্থাৎ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও আজকে কথা বলেছেন। তো এই নেতাদের বক্তব্যের ভিত্তিতে একটি প্রতিবেদন রয়েছে, দেখে তারপর আমরা কিছু আলোচনায়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি সামনে রেখে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজনে অংশ নেন রাজনীতিক, নীতি নির্ধারক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। দীর্ঘ 17 বছর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন জানান, সই করা জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার। আমাদের পক্ষ থেকে বারবার আমরা আহ্বান জানাতে চাই যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। জুলাই সনদ নিয়ে বিএনপির বিরুদ্ধে ভ্রান্ত প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। বিরোধী দল জানেন গেল 91-এ একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেবো না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে অশ্লীল কথা বলার সংস্কৃতি চালু করেন শেখ হাসিনা। তাকে অনুসরণ করলে অন্ধকারেই থাকতে হবে বলে সতর্ক করেন তিনি। ব্যক্তিগতভাবে অশ্লীল কথাবার্তা বলার যে সংস্কৃতি উনি নির্মাণ করেছেন, তা আমি এখন তরুণ যারা তাদেরকে আমি বলবো যে আপনারা শেখ হাসিনার যে সংস্কৃতি তৈরি হয়েছে আপনারা সেটাকে অনুসরণ করছেন কেন? এটা অনুসরণ করলে তো একই হলো, যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই তো থাকলাম। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, গণভোটের নামে জামায়াতের মিথ্যাচারে সাড়া দেয়নি জনগণ। অপসংস্কৃতি প্রতিষ্ঠা রাজনীতি করছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলেন। রবিন, একসাথে যদি বলি যে কি বলছে সরকার? না, আজকে যখন বিএনপির একাধিক নেতা আজকে বিভিন্ন কর্মসূচিতে কথাবার্তা বলেছেন, তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিরোধীদের কিছু সমালোচনা করেছেন। তিনি অবশ্য বলেছেন যে সমালোচনা থাকতে পারে, মানে সরকারের সমালোচনা করবে বিরোধীরা, কিন্তু সেটি যেন সংঘাতের রূপ না নেয় বা সংঘাতের দিকে যেন না যায়, সে বিষয়ে যেন সচেতন থাকে সবাই, সে আহ্বানটি তিনি জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের ভাষায় এখন বিরোধীরা কথা বলছে, তিনি যে বিষয়টি ইঙ্গিত করেছেন 1991 থেকে 1996 সালে বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন বিরোধী দলে ছিল আওয়ামী লীগ। তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে সেই সময়টিতে মানে আওয়ামী লীগের পক্ষ থেকে বেশ কঠোর ভাষায় তৎকালীন সরকার যে বিএনপিকে মানে ইঙ্গিত করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না। তো সেই একই ধরনের কথাবার্তার মানে প্রতিফলন দেখা যাচ্ছে যে বর্তমান বিরোধী দলের নেতাদের মুখে। তো এমনটি কিন্তু ইঙ্গিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আজকে বিএনপি নেতারা আরও একটি কথা বলেছেন যে জুলাই সনদ ইস্যুতে বিএনপির বিরুদ্ধে ভ্রান্ত প্রচারণা চালানো হচ্ছে, কিন্তু তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে ঠিক সেভাবে তারা সেটিকে মানে বাস্তবায়ন করবেন। সেই কথাটি বারবার বলার পরও যে নানা ধরনের যে অভিযোগে বিএনপিকে মানে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। আর অন্যদিকে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে 5 আগস্ট ঘিরে আওয়ামী লীগের যে কোনো ধরনের তৎপরতা চালানোর সক্ষমতা নেই, যদিও অনেকের নানা ধরনের যদি আশঙ্কাও থাকে তো সেই রকম কোনো কিছু মানে সেই আশঙ্কাটি নেই, এমনটি কিন্তু বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাব্বি।
5ই আগস্ট ঘিরে শেখ হাসিনার প্রোগ্রাম এবং এর সংশ্লিষ্ট খবরাখবরের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। যাচ্ছে অন্য খবরে, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে আলাদা বৈঠকে সংকট মোকাবেলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। এদিকে দেশের ইপিজেডগুলোতে 1,25,000 বৃক্ষরোপণেরও সিদ্ধান্ত নিয়েছেন নীতি নির্ধারকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা, ছিলেন মন্ত্রিপরিষদ সচিব। বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইনে গুমের অপরাধে সাজা যাবজ্জীবন ও গুমের কারণে মৃত্যু হলে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের বিধান উল্লেখ করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের নাগালের মধ্যে ওষুধের দাম রাখতে অত্যাবশ্যকীয় তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি 2026 বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের বৈঠক হয়। এতে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি ইপিজেডে 1,25,000 বৃক্ষরোপণেরও সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকরা। এদিন নিজ কার্যালয়ে সৌর বিদ্যুৎ সংক্রান্ত সভা করেন প্রধানমন্ত্রী। এ সময় সংকট মোকাবেলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বঙ্গভবন, প্রধানমন্ত্রী কার্যালয় সহ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেন সরকার প্রধান। এছাড়া দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোরিয়ান বাণিজ্যমন্ত্রী ইও হানকু। এ সময় বাংলাদেশ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। সাক্ষাতে চুক্তির কার্যকারিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়, যা কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদী বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে আরও শক্তিশালী হয়েছে বাংলাদেশ চীনের সম্পর্ক। ভবিষ্যতে এই সম্পর্ক নতুন উচ্চতায় নিতে নিবিড়ভাবে কাজ করছে দুপক্ষই। রাজধানীর স্কাটনে এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আর চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি বিশ্বাস, বন্ধুত্ব, অংশীদারিত্ব। তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডর বাস্তবায়ন নিয়ে আশাবাদ জানান তিনি। কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026 শীর্ষক কর্মশালা মূলত চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একটি উদ্যোগ। 4 দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন চীন ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা। পদ্মা সেতু সহ অবকাঠামো উন্নয়নে চীনের ভূমিকা নিয়ে আলোচনা করবেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের বিষয়ে একমত দুই দেশ। আগামী দিনেও সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস, বন্ধুত্ব ও অংশীদারিত্ব। China will not waver in its commitment to the overall direction of China-Bangladesh friendly relations and will always be a trustworthy, good friend, good neighbor and good partner of Bangladesh. Prime Minister Tareq Rahman paid a historical visit to China. Tista River, modernization and expansion of Mongla port facilities, and advancing the China-Myanmar-Bangladesh economic corridor. পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের চীন সফরে আরও শক্তিশালী হয়েছে দুই দেশের সম্পর্ক। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে দুই পক্ষই। China is a tremendous example of development in the last 4 decades. There is ways that we could learn from China what's worked well and put in sort of implementation on form, replicate in a bespoke way that suits our needs. অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও ফুদান বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ প্রকাশনা ও নীতি সংলাপের সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমঝোতা স্মারক সই হয়। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বার্থ রক্ষায় সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করবে না বলে জানিয়েছেন
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুন পারভেজ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, জনগণের প্রয়োজনেই পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করে পানির প্রবাহ নিশ্চিত করতে চায় সরকার। এ সময় শুধু নির্মাণ নয়, কার্যকর পানি কূটনীতিও জরুরি বলে মত দিয়েছেন বক্তারা। সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পদ্মা ব্যারেজ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন। এতে প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি পানি কূটনীতি নিয়েও হয় আলোচনা। আমাদের সাথে ভারতের যে গোলটেবিল আলোচনায় প্রকল্পের সম্ভাবনা, অর্থায়ন এবং বাস্তবায়নের নানা চ্যালেঞ্জ উঠে আসে। ব্যারেজ নির্মাণের পাশাপাশি উজানের দেশগুলোর সঙ্গে কার্যকর কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পানির প্রবাহ নিশ্চিত করার জোর দেন বক্তারা। অর্থায়নের প্রসঙ্গও তোলেন কেউ কেউ। আরেকটা জায়গায় আমার একটু আপত্তি আছে, সেটা এ সময় দেশের স্বার্থ রক্ষায় সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করবে না বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুন পারভেজ। বলেন, জনগণের প্রয়োজনেই পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করে পানির প্রবাহ নিশ্চিত করতে চায় সরকার। পদ্মা ব্যারেজ তৈরি যে ঘোষণা এবং সেটার কার্যক্রম শুরু করার মাধ্যমে এটা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি কিন্তু আর নতজানু পররাষ্ট্রনীতি হবে না। বাংলাদেশের যে পানি বিষয়ক যে আচরণ এবং পানির বন্টন বিষয়ক যে আমাদের অবস্থান, সেটা কিন্তু অন্য কোনো দেশের স্বার্থ অনুযায়ী আমরা সেই অবস্থান নেব না। ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের জিডিপিতে অতিরিক্ত 0.5 থেকে 1% পর্যন্ত প্রবৃদ্ধি যোগ হতে পারে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এই প্রকল্পের মাধ্যমে আমাদের হাইড্রো পাওয়ার উৎপাদন হবে, যেটা আমাদের নিজস্ব পরিস্থিতিতে দরকার। তার সাথে সাথে জনগণকে কেন্দ্র করে 7টি টাউনশিপ হবে। মোট দেশজ উৎপাদন তথা জিডিপিতে এটা একটা বড় রকমের ভূমিকা রাখবে। 2029 সালের মধ্যে প্রকল্পের প্রথম ধাপ এবং 2023 সালের মধ্যে পূর্ণাঙ্গ পদ্মা ব্যারেজ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে কেমিক্যাল ব্যবসার আড়ালে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানা, ডিলার নিয়োগ করে কারবার, মেশিন কাঁচামাল উদ্ধার, মূল হোতাসহ গ্রেফতার 2 সপ্তাহ পার হতে চললেও গ্যাস সংকট কাটার কোনো লক্ষণ নেই। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে এখনও যানবাহনের চালকদের ভোগান্তি সীমাহীন। অনেকের দিনের বড় অংশ কাটছে গ্যাস সংগ্রহ করতে করতেই। এতে টান পড়েছে আয় রোজগারে, স্বস্তি নেই বাসাবাড়িতেও। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে আগুনের ঘটনায় 2 সপ্তাহ পার হলেও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। লাইনে গ্যাসের চাপ না থাকায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না যানবাহনগুলো। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। দিনের একটা বড় অংশ সিএনজি ফিলিং স্টেশনেই কেটে যাচ্ছে যানবাহন চালকদের। এতে টান পড়েছে তাদের আয় রোজগারে। গ্যাসের জন্য তো গাড়ি চালাইতে পারি না, ঠিক আছে, এখন বউ বাচ্চা নিয়ে কেমনে বাঁচবো। গ্যাসের যন্ত্রণা ওভার সাইডে চাকরিতে ঢুকছে 1 তারিখে, 2 দিন ধরে চাকরি করতেছেন, তো মনে হচ্ছে যে অবস্থা কোনো দিকেই চলতে পারতেছি না। গ্যারেজে গেলে মালিক বলে 100 টাকা কম নাই, তাহলে আমরা বড় একটা বিপদে আছি। গ্যাস সংকটের কারণে রাস্তায় কমেছে গাড়ির সংখ্যা, তাই বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ভাড়া হচ্ছে 150 টাকা, ও আমার কাছে 450 টাকা যাচ্ছে এবং সে এক্সকিউজ দেখাচ্ছে ভাই যে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হচ্ছে গিয়ে আমরা স্টেশনে বসে থাকতে হচ্ছে। টাইম মতো পায় না, আবার যাও পায়, এটা অনেক ভাড়া থাকে। ওভারের ভাড়া তো বাড়ছে, এটা নিয়ে অনেক গ্যামজাম চলতেছে এবং কি আমরা যে আমাদের মালিকরাও প্রেশনে আমাদের অনেক চাপ সৃষ্টি করে। সিএনজি স্টেশনের পাশাপাশি গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। অনেক জায়গায় জ্বলছে না চুলা, কঠিন হয়ে যাচ্ছে রান্নাবান্নাও। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। তীব্র আকার ধারণ করছে গ্যাস সংকট। বাসাবাড়িতে বেশিরভাগ সময়ই জ্বলছে না চুলা। একই অবস্থা শিল্প কারখানায়, ফলে কমেছে উৎপাদন। গ্যাস সংকটের কারণে দীর্ঘ লাইন দেখা গেছে সিএনজি স্টেশনেও। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্যাস পাচ্ছেন না চালকরা। তবে ভয়াবহ গ্যাস সংকটে পড়েছে চট্টগ্রাম। ঢাকায় গ্যাস সরবরাহ বাড়াতে চট্টগ্রামে গ্যাস সরবরাহ কমানো হয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। চুলা জ্বলছে না, গ্যাসের অপেক্ষায় বন্ধ রান্না। আর সিএনজি স্টেশনে গ্যাস সংকটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শত শত যানবাহন।
গ্যাস নিতে দীর্ঘ অপেক্ষায় ক্ষোভ প্রকাশ করেছেন যানবাহনের চালকেরা। 4:30 বাজে আইছি এখনো লাইনে আছি কোম্পানিরে ফোন দিছি কোম্পানিকে আঙ্গু ইনকাম দিতে হইব আমাদের কপাল খারাপ ভাগ্য খারাপ আর কি বলবো করার কিছু নেই কালকে ইনকাম বড় ইনকাম দিছি গ্যাস লইতে রিনো আজ একই অবস্থা ভাই গ্যাস লইতে রিনো। পুরো চট্টগ্রাম নগরীতে গ্যাসের সংকট থাকলেও আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা সহ কিছু এলাকায় ভোগান্তি বেশি। আমরা দিনে যাচ্ছি 24 ঘন্টা কষ্ট করি, এই 4:30 বাজে আইছি কয় না যেন এই গোড়াতাইছি গেটের গোড়াতাইছি বন্ধ করে দিছি। গাড়ি বন্ধ হওয়ার ঘোষণা দিত হয়তো আমরা গাড়ি লই বাড়িতে না, এখন কিছুক্ষণ দেয় কিছুক্ষণ বন্ধ রাখে, এখন কোম্পানিরা বলে গাড়ি লই বাড়িতে। গাজীপুরের কালিয়াকৈর, কালীগঞ্জ ও শ্রীপুরের চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। সিএনজি স্টেশন সহ শিল্প কারখানায় প্রভাব পড়েছে গ্যাস সংকটের। গ্যাসের জন্য 2 দিন বসাও ছিলাম, তবুও মনে করেন যে গ্যাস পাওয়া যায় না। 120 থেকে 100 প্রেসার, এই গ্যাস নিয়ে ঠিকমতো গাড়ি চালানো যায় না, দিনে মনে করেন যে 2-3 গ্যাস নেওয়া লাগে। গ্যাস সংকটে ফেনীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গ্যাস সংকটের কারণে কমেছে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ। গ্রামে দৈনিক 6 থেকে 8 ঘন্টা ও শহরে 4 থেকে 6 ঘন্টা লোডশেডিং হচ্ছে। বরিশালে বসতঘরের পাশে চিপসের প্যাকেটে হঠাৎ বিস্ফোরণ, দগ্ধ হয়েছেন একই পরিবারের 3 জন। প্যাকেটে বোমা রাখা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঝুলসে গেছে মুখমণ্ডল ও হাত, হাসপাতালের বেডে অসহ্য যন্ত্রণা পোহাচ্ছেন দগ্ধরা। সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের কামাল হোসেনের অসুস্থ ছেলে ফাহিম ও শাশুড়ি হনুফা বেগম ঘরের সামনে ব্যায়াম করতে বের হন। এ সময় ঘরের বেড়ার সঙ্গে রশিতে ঝুলানো একটি চিপসের প্যাকেট ও তার নিচে রাখা নতুন ব্যাগ দেখতে পান। এ সময় সেখানে আসেন ফাহিমের খালা ইতি। দুইজনই ব্যাগটি ধরতে এগিয়ে গেলে পা পেছলে যায় ইতির। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ হয় ব্যাগে, ঝলসে যায় নানি, নাতি ও খালা। কাগজ দিয়ে ঢাকা ছিল, হ্যাঁ হেরে টানানি ছিল, নতুন একটা ব্যাগ আর 3টা চিপস। ইটে উচ্চ খাইয়ে পড়ছে, পরে আমার হাত তোর উপর পড়ছে, পরে ব্যাগ দেখলাম কি ফুটে উঠলো, ব্যাগের ভিতরে ঠাস করে শব্দ হইলো। পুলিশ জানায় চিপসের প্যাকেটে লুকিয়ে রাখা হয়েছিল বোমার মতো শক্তিশালী কোনো বিস্ফোরক। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্তে কাজ শুরু করেছে বিস্ফোরক বিশেষজ্ঞ দল। বরিশালের যে টিম তারা সবাই ঘটনাস্থলে গেছে এটা দেখার জন্য এবং তদন্ত করার জন্য। চিকিৎসকরা জানিয়েছেন বিস্ফোরণে 2 জনের শরীরের প্রায় 30% পুড়ে গেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কেমিক্যাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির কারখানা। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে 10 বছর ধরে মাদক কারবার করে আসছিল কেরানীগঞ্জের নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। শুধু তাই নয়, মেশিন, কাঁচামাল সরবরাহ করে ডিলারও নিয়োগ করেছিল এই প্রতিষ্ঠানটি। অবশেষে এক ডিলারকে গ্রেফতারের পর ধরা পড়ে মূল হোতা নাসিরও। বিপুল পরিমাণ ইয়াবা আর কাঁচামাল জব্দ করেছে র্যাব। কেমিক্যাল ব্যবসার আড়ালে মাদক কারবার। ঢাকার কেরানীগঞ্জের সুভাড্ডা পূর্বপাড়ার মদিনা কমপ্লেক্সের 2য় তলায় নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে র্যাবের অভিযান। কক্ষে ঢুকতেই অবাক বনে যান র্যাব সদস্যরা। মেশিনে তৈরি হচ্ছে ইয়াবা, নেশাদ্রব্য তৈরির কাঁচামালে পরিপূর্ণ। উদ্ধার হয় বিপুল পরিমাণ উপকরণ ও ইয়াবা। ইয়াবার কারখানার খবরে আকাশ থেকে পড়েন মার্কেটের ব্যবসায়ীরা। রঙের ব্যবসা জানলেও নাসির কেমিক্যালে যে ইয়াবা তৈরি হয় তা কেউই বিশ্বাস করতে পারছিলেন না। আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না যে এই ধরনের কাজ করতে এই মার্কেটের মধ্যে। এই মার্কেটে আমরা সব সময় তো আমরা দোকানদারি করতেছি 6-7 বছর ধরে। আরো কেউ জড়িত থাকে এখন সবাই মনে করেন যাতে নাকি ধরে আমগা এলাকায় এই ধরনের জিনিস না থাকে, এটা আমরা চাই। এর আগে মোহাম্মদপুরের বসিলায় অভিযান চালিয়ে আটক করা হয় ফয়সাল নামের এক মাদক কারবারিকে। ফয়সালের কেরানীগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে মেলে আরেকটি ইয়াবা তৈরির মেশিন ও বিপুল কাঁচামাল। ফয়সালের তথ্যেই সন্ধান মেলে কেরানীগঞ্জের কারখানার। ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠুর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর আবিধানিক দল কেরানীগঞ্জ মদিনা মার্কেট এলাকায় অপর একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় এবং সেখানে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার মালিক বা ইয়াবা ডিলার কাম কেমিস্ট নাসিরকে ইয়াবা তৈরির মেশিন, 17 কেজি ইয়াবা তৈরির কাঁচামাল, 19,520 পিস ইয়াবা সহ আটক করে। র্যাব বলছে কেরানীগঞ্জে কেমিক্যাল ব্যবসার আড়ালে 10 বছর ধরে ইয়াবার কারবার পরিচালনা করছে নাসির। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে নিজে ইয়াবা তৈরি করে সারা দেশে ছড়িয়ে দেয় সে। 10 বছর ধরে নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবার ডিলার এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে, আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত। দেশে ইয়াবা তৈরিতে জড়িত চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে র্যাব।
মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। মূল্যস্ফীতির ঝুঁকি থাকলেও মানুষের কর্মসংস্থান ও আয়ের উৎস সৃষ্টি করতেই কমানো হয়েছে নীতি সুদের হার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণের সুদের হার কমানোর ফলে শিল্প খাতে ঋণ প্রবাহ বাড়বে, উৎপাদনে গতিশীলতা ফেরাবে নতুন কর্মসংস্থান। তবে বিনিয়োগে বাধা কাটানোর এই উদ্যোগে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি মূল্য ও নিশ্চয়তাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। দেখব সেলিয়া সুলতানা রিপোর্ট। গত এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.04%। মে মাসে কিছুটা বেড়ে দাঁড়ায় 9.42%। জুনে সামান্য কমে 9.16% নেমে আসে। সব মিলে 2025-26 অর্থবছরে গড়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.68%। মূল্যস্ফীতি সামাল দিতে প্রায় 2 বছর নীতি সুদের হারে কঠোর অবস্থানে ছিল কেন্দ্রীয় ব্যাংক। এতে ভাটা পড়ে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে, স্থবির হয়ে পড়ে কর্মসংস্থান, 4% নেমেছে জিডিপি প্রবৃদ্ধি। তবে শেষ পর্যন্ত 2026 সালের প্রথম প্রান্তিকে মুদ্রানীতি ঘোষণার 1 মাস না পেরোতেই মূল্যস্ফীতির সাথে কর্মসংস্থান সৃষ্টিতে প্রাধান্য দিয়ে নীতি সুদের হারে 50 বেসিস পয়েন্ট কমিয়ে 9.5% নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই শিথিলতা আবারও মূল্যস্ফীতিকে উস্কে দিবে কিনা এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংক জানায়, বিনিয়োগ ও কর্মসংস্থানের নিশ্চয়তা মূল্যস্ফীতির চাবুক সহনীয় করবে। কর্মসংস্থান সৃষ্টি না করতে পারি, মানুষের ইনকাম বৃদ্ধি করতে না পারি, কিন্তু ইনফ্লেশন যদি বাড়তে থাকে তবে মানুষের উপর ডবল একটা ইম্প্যাক্ট হয়। একে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, 2 নম্বর আমার ইনকাম কমে গেছে। তো প্রথমে ইনফ্লেশনটাকে অ্যাড্রেস করতে হলে আগে মানুষের কর্মসংস্থান, মানুষের পকেটে টাকা দিতে হবে। তবে ঋণের সুদের হারে বাধা কাটলেও বৈশ্বিক অস্থিরতা, জ্বালানির নিরাপত্তা ও সম্ভাব্য উচ্চ মূল্যকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। গ্লোবাল পলিটিক্যাল সিচুয়েশন যদি ভালো হয়, যদি যুদ্ধ পরিস্থিতির উন্নতি ঘটে, তবে আশা করি জ্বালানি তেলের মূল্য বা সিএনজি গ্যাস কমে আসবে এবং আমাদের যে বিদ্যুৎ প্ল্যান্টগুলো, এগুলো আরও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এবং কলকারখানাগুলোকে তাদের চাহিদা মোতাবেক বিদ্যুৎ বা গ্যাস সরবরাহ করতে পারবে। বন্ধ কারখানা চালু ও বিনিয়োগের সব ধরনের বাধা কাটানোর উদ্দেশ্যে মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, বিনিয়োগ ও কর্মসংস্থানের সার্বিক অবস্থা বিবেচনায় নেওয়া হয় মনিটরি পলিসি সভায়, জানায় বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক আবাদি জমি, বসতভিটা। গেল 1 মাসে শুধু গঙ্গাচড়া উপজেলায় বিলীন হয়েছে কয়েক কিলোমিটার এলাকা। অধিকার কর্মীদের মতে, বিচ্ছিন্ন কাজ করে তিস্তা রক্ষা সম্ভব নয়, প্রয়োজন মহাপরিকল্পনার বাস্তবায়ন। শাকিল মাহমুদের ছবিতে দেখব নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। বসতভিটা আবাদি জমি সবই ছিল ফিরোজা বেগমের। তিস্তার আগ্রাসনে সব হারিয়ে তার 7 সদস্যের পরিবার এখন আশ্রয় নিয়েছেন সরকারি নদী রক্ষা বাঁধে। বসত বাড়ি ভাঙ্গার তো কোনো সময় দেয় নেই, কারণ এখানে আমাদের 1 চকে 13.5 ধনের মাটি আছে। আমরা এইটা আবাদ করি, আমরা ভাগী সহকারে আমরা খাই, এইটার উপর আমাদের নির্ভর করে। এখন তো সবকিছু নদীতে ধ্বংস হয়ে গেল। গেল 1 সপ্তাহে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মিরবাড়ি গ্রামের 1 কিলোমিটার নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গন অব্যাহত রয়েছে তিস্তার একাধিক পয়েন্টে। পানি উন্নয়ন বোর্ড বিচ্ছিন্নভাবে বালুর বস্তা দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করলেও কাজে আসছে না। একখানে ফেলাচ্ছে আর একখানে চাপ লাগিয়া আবার বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। বসত বিড়া সব ভাঙি যাচ্ছে। টুকটাক করিয়া একটু জায়গা নিচ্ছি, এটাও যদি ভাঙি যায় আমরা কোথায় যায় দাঁড়াবো? অধিকার কর্মীরা বলছেন, এমন বিচ্ছিন্ন কাজ শুধুই সরকারি অর্থের অপচয়, প্রয়োজন মহাপরিকল্পনা বাস্তবায়ন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে জোরালো দাবি জানাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনা যদি সরকার করত, তাহলে এরকম ভাঙনের শিকার কিন্তু বারবার তিস্তা পারে মানুষ হতো না। প্রতি বছর তিস্তার অব্যাহত ভাঙনে শুধু বাস্তুচ্যুত মানুষের সংখ্যাই বাড়ছে না, বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যাও। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের এমন বিচ্ছিন্ন কাজ দিয়ে তিস্তা সংরক্ষণ কিংবা তিস্তা রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। তিস্তা রক্ষায় প্রয়োজন সমন্বিত পরিকল্পনা এবং সেটি একমাত্র তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে সম্ভব। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, গঙ্গাচড়া, রংপুর। সেপ্টেম্বরে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। এতে 50,000 প্রতিষ্ঠানের প্রায় 1,74,00,000 শিক্ষার্থী অংশ নেবে। এই আয়োজনে শিক্ষার্থীদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন।
দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলনের সভাপতিত্বে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে একথা বলেছেন তিনি। এ সময় শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে সমাজের নানা সমস্যা দূর করা সম্ভব জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেছেন, এর মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে আর দেশ জুড়ে এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে বলেও জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। সকল ছেলে শিক্ষার্থীদের জন্য এটি বাধ্যতামূলক। প্রত্যেকটা টিম, স্কুল থেকে টিম পার্টিসিপেট করবে এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য এটা ঐচ্ছিক। আমরা চাই দেশ জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসছেন যে আগামী শিক্ষা ব্যবস্থা হবে সেরকম যেখানে আমাদের শিক্ষার্থীদের ভেতর মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা বহিঃপ্রকাশ ঘটবে। প্রত্যেকটা উপজেলায় যখন এই কাজটা হবে, এরপর যখন সেটা আবার চলে আসবে জেলা পর্যায়ে, তারপর এটা যখন আসবে জাতীয় পর্যায়ে, এরপর যখন এটা একটা চূড়ান্ত একটা ঘোষণার মধ্যে আসবে, এই পুরো তৎপরতাটা যখন জাতির সামনে হাজির হবে প্রচার মাধ্যমে, ওই শিক্ষক, ওই শিক্ষার্থী, ওই ছাত্র ছাত্রী, তার মধ্যে যে মনোযোগ তৈরি হবে, এ যেন সাধারণই অসাধারণ। প্রধানমন্ত্রী কন্যা হয়েও কোনো বিশেষ সুবিধা নয়, বরং সাধারণ নাগরিকের মতো লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নেন ব্যারিস্টার জাইমা রহমান। তার উপস্থিতির বিষয়ে আগে থেকে জানতেন না পরীক্ষার দায়িত্বে থাকা কোনো কর্মকর্তাও। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এখন জাইমা। প্রধানমন্ত্রীর কন্যা, কিন্তু পরীক্ষা কেন্দ্রে ছিলেন একেবারেই সাধারণ পরীক্ষার্থীর মতো। কোনো আলাদা সুবিধা নয়, সবার সঙ্গে লাইনে দাঁড়িয়েই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নেন ব্যারিস্টার জাইমা রহমান। রোববার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষায় অংশ নেন প্রধানমন্ত্রীর কন্যা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষা কেন্দ্রে তিনি অন্য সবার মতোই লাইনে দাঁড়িয়ে নির্ধারিত পরীক্ষা সম্পন্ন করেন। তারা আসার বিষয়টিও আগে থেকে জানা ছিল না দায়িত্বরত কোনো কর্মকর্তার। বিশেষ পরিচয়ের সুবিধা না নিয়ে নিয়ম মেনে পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বিষয়টিকে আইনের প্রতি শ্রদ্ধা ও সমতা প্রতিষ্ঠার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন। দেশের প্রভাবশালী ব্যক্তি বা তাদের স্বজনদের বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ প্রায়ই আলোচনায় আসে। সেই প্রেক্ষাপটে জাইমা রহমানের এই উদ্যোগকে ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখছেন নেটিজেনদের অনেকে। প্রধানমন্ত্রীর কন্যা হয়েও সাধারণ নাগরিকের মতো লাইসেন্স গ্রহণের পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনায় ইতিবাচক আলোচনার খোরাক হয়েছে জনপরিসরে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত জনজীবন। গ্রিসে আগুন নেভাতে গিয়ে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে 2 ক্রু নিহত হয়েছেন। স্পেন ও ফ্রান্সে আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শত শত বাড়িঘর পুড়ে গেছে। ইউরোপ জুড়ে চলমান দাবানলের ভয়াবহতার মধ্যেই গ্রিসে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। এথেন্সের পশ্চিমে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2টি অগ্নি নির্বাপনকারী হেলিকপ্টার। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। এদিকে আগুন ক্রমেই গ্রিসের রাজধানী এথেন্সের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এথেন্স সংলগ্ন আটিকা অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। প্রবল বাতাসে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। স্পেনে দাবানল পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পুরোপুরি শঙ্কা কাটেনি। উত্তরাঞ্চলে লিওন প্রদেশে নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে। প্রায় 11,000 হেক্টর বনভূমি পুড়ে যাওয়ার পর জামোরার 14টি শহরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের ভার অঞ্চলে নিয়ন্ত্রণে আসা দাবানল আবারও ছড়িয়ে পড়ায় প্রায় 2,500 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্পোকেন অঞ্চলে দাবানলে শত শত বাড়িঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে 9 শতাধিক কর্মী কাজ করলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। 2.5 লাখ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়া আগুনে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। অন্যদিকে নেভাডার নিউপাস দাবানল 30,000 একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। এবার খেলার খবর। অস্ট্রেলিয়া পৌঁছে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দলের একাংশ।
ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের ঝালিয়ে নিয়েছে শান্ত বাহিনী। প্র্যাকটিস গ্রাউন্ডের উইকেট এবং ফ্যাসিলিটিস নিয়ে সন্তুষ্টি জানালেন স্পিনার তাইজুল ইসলাম। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ। বাংলাদেশের ক্রিকেটের আগ্রহ আর আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন ডারউইন। 2 ধাপে ক্রিকেটাররা গেছেন ক্যাঙ্গারুর দেশে। 7 জন এখনও না পৌঁছালেও বাকিরা একদিনের বিশ্রাম শেষে নেমে পড়েছেন মাঠের অনুশীলনে। মারারা ক্রিকেট গ্রাউন্ডের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় প্রথম দিনটা ভালোই কেটেছে টাইগারদের। আবহাওয়ার তারতম্য থাকলেও তা অনেকটাই মানানসই বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই তো হালকা স্ট্রেচিং এবং শরীর গরমের পরই নেট সেশনে নেমে পড়েন ক্রিকেটাররা। ব্যাট বলে নিজেদের ঝালাই করে নিয়েছেন শান্ত, সাদমান, মুশফিকরা। পুরো অনুশীলন সেশন দেখভাল করেছেন হেড কোচ ফিল সিমন্স। নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শও দিয়েছেন শিষ্যদের। নেটে পেসারদের পাশাপাশি হাত ঘুরিয়েছেন স্পিনাররা। দলের সঙ্গে থাকা মিরাজ, তাইজুলদের নিয়ে আলাদা করে কাজ করেছেন স্পিন মায়াস্ত্রো মুস্তাক আহমেদ। প্র্যাকটিস গ্রাউন্ডের উইকেট এবং ফ্যাসিলিটিস নিয়ে সন্তুষ্টি ছড়ল তাইজুলের কণ্ঠে। প্রথম দিনের প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি, তো খুব ভালো হয়েছে। দ্বিতীয় ধাপে যাওয়া ক্রিকেটাররা পৌঁছালে পুরোদমে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। 6 থেকে 8 আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে শান্ত মমিনুলদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের ব্যাখ্যা চায় ঢাকা। খবর নিয়ে সচেষ্ট থাকার আশ্বাস হাই কমিশনারের। আওয়ামী লীগের কিছু করার সক্ষমতা দেখছেন না মন্ত্রী। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে এনসিপি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। গণভোটের সমাধান না পেলে আন্দোলনের ঘোষণা জামায়াতের। এবং মন্ত্রিসভার বৈঠকে গুম প্রতিকার আইনের খসড়া অনুমোদন। বেজার সভায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর সিদ্ধান্ত। কোরীয় মন্ত্রীর সঙ্গে অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।